হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব হিস্ট্রি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিস্ট্রি, স্ট্রাকচার, মনিটারি পলিসি ডিটেলসে আলোচনা করব। আমরা জানি WBCS মেন্সে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। সেগুলো মনিটারি পলিসি, যেমন ধরুন বিভিন্ন ধরনের যে পলিসিগুলো আছে, CRR, SLR, তারপরে হচ্ছে রেপো রেট, রিভার্স রেপো রেট, ঠিক আছে, রিভার্স রেপো রেট, সেগুলো আলোচনা করবো ডিটেলস। তো তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক দেবেন। আপনাদের যে স্টাডি চ্যানেল আছে, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন বা টেলিগ্রাম বলুন, সেখানে আপনারা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। চলুন শুরু করা যাক হিস্ট্রি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে দেখে নেব যে এস্টাবলিশমেন্ট, প্রথমে দেখে নেব এস্টাবলিশমেন্ট অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে। রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ কবে হয়েছিল? না, রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল RBI অ্যাক্ট 1935। তাহলে এটা 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়েছিল। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, রিজার্ভ ব্যাঙ্ক স্টার্টেড অপারেশন ফ্রম 1 এপ্রিল 1935। সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী, ঠিক আছে। 1934-এর অ্যাক্ট অনুযায়ী 1935 সালে 1 এপ্রিল হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়েছে। এরপর আমরা দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছে কবে। রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক টোক প্লেস 1949 ফ্রম 1 জানুয়ারি। তাহলে আমরা এটা মনে রাখবো, 1 জানুয়ারি 1949 হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে ন্যাশনালাইজ হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজ হয়েছে তাহলে 1 জানুয়ারি 1949। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এবারে কোন অ্যাক্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল সেটা দেখে নেব। তার আগে দেখে নেব ক্রাইটেরিয়া কী ছিল রিজার্ভ ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাঙ্কের যে এস্টাবলিশ হয়েছিল, এখানে বলা হয়েছে আরবিআই ডিড নট স্টার্ট অ্যাজ আ গভর্নমেন্ট ওন্ড ব্যাঙ্ক বাট অ্যাজ প্রাইভেটলি হেল্ড ব্যাঙ্ক উইথাউট মেজর গভর্নমেন্টস ওনারশিপ। ইট স্টার্টেড দ্য শেয়ার ক্যাপিটাল 5 করোড়। 5 করোড় দিয়ে স্টার্ট করেছিল। যে 5 করোড় শেয়ার ক্যাপিটাল, মানে তাকে হচ্ছে নিজের কাছে হচ্ছে রিজার্ভ রাখতে হবে কত, এখানে বলছে শেয়ার অফ দ্য 100 ইচ ফুললি পেড আপ দ্য বিগিনিং এন্টায়ার ক্যাপিটাল ওন্ড প্রাইভেট শেয়ার হোল্ডার আউট অফ দ্য 5 করোড়। 4 করোড় 2 করোড়। আচ্ছা, এটা এইভাবে নয়, এটা হচ্ছে আমাদের এক্সামে যেটা আছে, রিজার্ভ ব্যাঙ্কে হোল্ড কত রাখতে হবে, অ্যাজ আ গোল্ড, অ্যাজ আ ক্যাশ হিসাবে রাখতে হবে হচ্ছে 80। 200 করোড়, এখন সেটা 5 করোড়ের মধ্যে হয়, 500 করোড়ের মধ্যে নেই, এখন সেটা হচ্ছে 200 করোড়ের মধ্যে। 200 করোড়ের মধ্যে 80 করোড় অ্যাজ আ গোল্ড, 80 করোড় অ্যাজ আ গোল্ড, আর 120 হচ্ছে অ্যাজ আ ক্যাশ, অ্যাজ আ গোল্ড হিসাবে। আবার অনেক জায়গায় দেওয়া আছে, যেটা ডিটেলস আমি পরে দেখে নিচ্ছি, ঠিক আছে, যদি আবার এটা চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখুন, 5 করোড় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 4 করোড় সামথিং হচ্ছে হচ্ছে নিজের কাছে রাখছে, আর প্রাইভেট শেয়ার হোল্ডারের মধ্যে হচ্ছে 2.2 করোড়। আচ্ছা, হিল্টন ইয়াং কমিশন, কোন কমিশনের সুপারিশে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক এস্টাবলিশড হয়েছিল সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে হিল্টন ইয়াং কমিশন। হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে এবং রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, যেটাকে বলা হয়েছে RCICF, ঠিক আছে, হচ্ছে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স সেট আপ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া 1920। এটা হচ্ছে 1920 এস্টাবলিশড হয়েছে। ইন 1926 দ্য কমিশন হ্যাড রেকমেন্ডেড টু দ্য গভর্নমেন্ট টু ক্রিয়েট আ সেন্ট্রাল ব্যাঙ্ক ইন দ্য কান্ট্রি। তাহলে 1926-এ বলা হয়েছিল যে একটা সেন্ট্রাল ব্যাঙ্ক এস্টাবলিশড করা হবে। সেটা কি বলা হয়েছে, দ্য মেনলি ইজ কমিশন ইজ দ্য RBI অ্যাক্ট ওয়াজ পাস্ট। তারপরে 1934-এ RBI অ্যাক্ট পাস্ট করা হয়, ফার্স্ট RBI অ্যাক্ট অনুযায়ী। এবারে বলেছে অর্গানাইজ দ্য হেডকোয়ার্টার। RBI এর হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে আমরা দেখে নেব। অরিজিনাল হেডকোয়ার্টার অফ দ্য RBI এর কলকাতা 1937। তাহলে কলকাতাতে 1937 সালে হচ্ছে RBI এর হেডকোয়ার্টার হয়েছিল। সেটা কোথায় না হচ্ছে তারপরে এটা শিফট করা হয় কোথায় না, শহীদ ভগৎ সিং মার্গ, মুম্বাই। তাহলে এখন যদি বলা হয় RBI এর হেডকোয়ার্টার কোথায়, RBI এর হচ্ছে রিজিওনাল কোয়ার্টার আছে, কিন্তু হেডকোয়ার্টার এখন হচ্ছে মুম্বাই শিফট করা হয়েছে, ঠিক আছে। তো মুম্বাই শিফট করা হয়েছে, সেটা শহীদ ভগৎ সিং মার্গ, মুম্বাই। এরপর আমরা দেখে নেব স্ট্রাকচার অফ ফাংশন অফ দ্য RBI। এখানে বলা হয়েছে দ্য কোর স্ট্রাকচার অফ দ্য RBI ইনক্লুড 1 সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, 2 অ্যাসিস্টিভ বডি BFS অ্যান্ড BPSS, 4 লোকাল বডি, 33 ডিপার্টমেন্ট। কতগুলো ডিপার্টমেন্ট আছে না, 33টা ডিপার্টমেন্ট আছে, আর 19টা রিজিওনাল অফিস আছে, আর 19 সাব অফিস। মেন ফাংশন অফ দ্য RBI কি দেখে নেবো সেগুলো। বলা হচ্ছে ওয়ার্ক অ্যাজ মনিটারি অথরিটি অ্যান্ড ইমপ্লিমেন্ট ইটস মনিটারি পলিসি, 1 নম্বর হয়ে গেল।
2 নম্বরে বলা হচ্ছে টু সার্ভ অ্যাজ ইস্যু ব্যাংক নোট সার্ভ করবে বা ইস্যু করবে। 3 নম্বরে বলা হচ্ছে সার্ভ অ্যাজ ব্যাংকার টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় বলা হয় ব্যাংকার অফ দ্য ব্যাংক, আর একটা বলা হয় ব্যাংকার অফ দ্য লাস্ট রিসর্ট, অর্থাৎ ব্যাংকার টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তারপরে বলা হচ্ছে সার্ভ অ্যাজ ডেট ম্যানেজমেন্ট অ্যান্ড সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ডেট মানে হচ্ছে ঋণ, এখানে বলা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের ঋণ সার্ভ করবে, মানে ঋণ দেবে। প্রোভাইড ওয়ে টু মিনস অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট। তারপরে বলা হচ্ছে সার্ভ অ্যাজ ব্যাংকার টু ব্যাংক অ্যান্ড লেন্ডার দ্য লাস্ট রিসর্ট। এটাই আগে বললাম, ব্যাংকার টু সার্ভ অ্যাজ ব্যাংকার টু দ্য ব্যাংক অ্যান্ড লেন্ডার অফ লাস্ট রিসর্ট ফর দেম। তারপর বলা হচ্ছে ওয়ার্ক অ্যাজ সুপারভাইজার অ্যান্ড রেগুলেটর অফ দ্য ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম রেগুলেট করছে, মনিটারি পলিসি রেগুলেট করছে, তারপর ব্যাংক নোট ইস্যু করছে, তারপরে কি হচ্ছে না সার্ভ ব্যাংকার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডেট হচ্ছে ঋণ সার্ভ করছে, অ্যান্ড আরেকটা কি না অ্যাডভান্স অফ দ্য স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করছে অ্যাডভান্স, আর ব্যাংকার অফ দ্য ব্যাংক অফ দ্য লাস্ট রিসর্ট। এগুলো হচ্ছে ফাংশন। আরও কিছু আছে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন দ্য কান্ট্রি, অবশ্যই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভগুলোকে ম্যানেজমেন্ট করছে। তারপর এখানে বলা হয়েছে সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট টু ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রিকে ডেভেলপ করার জন্য সাপোর্ট করছে। এরপর আমরা দেখে নেব স্ট্রাকচার অফ দ্য ফাংশন অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ইন আরবিআই। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ইন দ্য টপ ডিসিশন মেকিং বডি, এটা বলা হয়েছে টপ ডিসিশন মেকিং বডি অফ দ্য আরবিআই। ইট ইজ মেড অফ অফিসিয়াল ডিরেক্টর অ্যান্ড নন অফিসিয়াল ডিরেক্টর মিলিয়ে হচ্ছে এই বডিটা তৈরি হচ্ছে। গভর্নর অ্যান্ড ডেপুটি গভর্নর আর দ্য অফিসিয়াল ডিরেক্টর। তাহলে অফিসিয়াল ডিরেক্টর কি না আরবিআইয়ের গভর্নর এখন কে আছে শশীকান্ত দাস, এটা আমাদের মনে রাখতে হবে। আর ডেপুটি গভর্নর আর দ্য অফিসিয়াল ডিরেক্টর। তারপরে বলা হয়েছে দেয়ার ইজ দ্য নন গভর্নর অ্যান্ড ম্যাক্সিমাম 4 ডেপুটি গভর্নর থাকতে হবে, 4 ডেপুটি গভর্নর অ্যান্ড সো maximum number of the official director of the RBI central board of the director and 5 governor and deputy governor appointed by the central government ke appointed karbe appointed by the central government. The tenure of the service is maximum 5 year till age 62, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে না 5 ইয়ার হচ্ছে থাকতে হবে এবং টিল এজ 62 বছর, যেটা আগে হবে সেটা সেই পর্যন্ত সে হচ্ছে সার্ভ করতে পারবে অফিস। তাহলে টোটাল আমাদের মেম্বার কত হচ্ছে, একজন হচ্ছে গভর্নর হচ্ছে, 4 জন হচ্ছে ডেপুটি গভর্নর হচ্ছে, আলাদা থাকবে 15 জন আরও হচ্ছে মেম্বার থাকবে, টোটাল হচ্ছে 20 জন মেম্বার। এটা ডব্লিউবিসিএস গতবারে এসেছিলো যে কতজন মেম্বার থাকে আরবিআই, এটা হচ্ছে 20 জন। ঠিক আছে, তাহলে 20 জন মেম্বার থাকছে আরবিআইতে রিজার্ভ ব্যাঙ্কে। আর সেখানে হচ্ছে তাদের এজ কত হতে হবে, এজ হচ্ছে 5 বছর তারা সার্ভিস করতে পারবে এবং 62 বছর পর্যন্ত, যেটা আগে হবে সেটা অনুযায়ী সে রিজাইন করবে বা রিটায়ার হবে। ফার্দার দেয়ার আর 16 বলছে 16 নন অফিসিয়াল ডিরেক্টর অফ দ্য আরবিআই আউট অফ দেম, আগে ছিল 15টা এখন 16 কটা করেছে। দেয়ার আর দ্য 4 রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লোকাল বোর্ড। লোকেটেড কোথায় কোথায় আছে, লোকাল বোর্ড কোথায় আছে, দিল্লি মুম্বাই চেন্নাই, অর্থাৎ 4টে মেট্রোপলিটন সিটিতে আছে, দিল্লি কলকাতা, মানে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই 4টে মেট্রোপলিটন সিটিতে 4টে রিজিওনাল অফিস আছে। আর আছে 12 আর nominated by the Reserve Bank of India. These 12 personality have the expertise in the various segment of the Indian economy. সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর হোল্ড মিনিমাম 6 মিটিং এভরি ইয়ার, তাহলে কতগুলো মিটিং রাখতে হবে, মিনিমাম 6টা মিটিং রাখতে হবে বছরে, অফ উইচ অ্যাটলিস্ট 1 মিটিং এভরি কোয়ার্টার মানে 3 মাসে একটা মিটিং রাখতেই হবে। টিপিক্যালি কমিটি অফ দ্য সেন্ট্রাল বোর্ড মিটস এভরি উইক, প্রতি উইকে তাদেরকে মিট করতে হবে যে কমিটিতে থাকছেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে অ্যাসিস্টিভ বডি ইন আরবিআই। দেয়ার আর 2 অ্যাসিস্টিভ বডি, কী কী থাকছে, এক হচ্ছে সেন্ট্রাল বোর্ড ডিরেক্টর বোর্ড অফ ফাইন্যান্সিয়াল সুপারভিশন অর্থাৎ বিএফএস যেটাকে বলা হচ্ছে, আর একটা বিপিএসএস যেটা হচ্ছে বোর্ড অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম। বোথ দিজ আর দ্য চেয়ার বাই আরবিআই গভর্নর, দুটোতেই আরবিআই গভর্নর তাহলে চেয়ারম্যান থাকছে, এক হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে বিপিএসএস। এবারে বলা হচ্ছে লোকাল বোর্ড। দেয়ার আর দ্য 4 লোকাল বোর্ড আরবিআই লোকেটেড, কোথায় কোথায় বললাম লোকাল বোর্ড, কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই 4টে মেট্রোপলিটন সিটিতে হচ্ছে 4টে লোকাল বোর্ড থাকছে, যেখানে মেম্বার আর ডিরেক্টর অ্যান্ড লোকাল বোর্ড আর অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আগেই বললাম যে লোকাল বোর্ডের মেম্বাররা বা চেয়ারম্যানরা অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য 4 ইয়ার টার্ম, এটা কত বছরের জন্য হবে, 4 বছরের জন্য। ঠিক আছে, তাহলে গভর্নর হচ্ছে 5 বছরের জন্য এবং 62 বছরের জন্য, আর মেম্বাররা হবে কি হবে 4 ইয়ার টার্ম অর্থাৎ 4 বছরের জন্য। দিস লোকাল বডিজ কনসিস্ট অফ দ্য 5 মেম্বার হু রিপ্রেজেন্টেড দ্য রিজিওনাল ইন্টারেস্ট কোঅপারেটিভ অ্যান্ড রিজিওনাল ব্যাংক। এবারে আমরা দেখব ডিপার্টমেন্ট অফ দ্য আরবিআই। ডিপার্টমেন্ট কতগুলো থাকছে, আগেই বললাম 33টা ডিপার্টমেন্ট থাকছে, হুইচ ফোকাস অন দ্য পলিসি ইস্যু। রিজার্ভ ব্যাংকের পলিসি ইস্যু করবে, এক হচ্ছে কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি অ্যান্ড বাজেট ডিপার্টমেন্ট, বাজেট হচ্ছে পেশ করবে। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য ব্যাংকিং রেগুলেশন, ডিপার্টমেন্ট অফ দ্য ব্যাংকিং সুপারভিশন,
তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য কমিউনিকেশন, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য কোঅপারেটিভ ব্যাংক রেগুলেশন। টোটাল 33টা ডিপার্টমেন্ট বলা হয়েছে। ডিপার্টমেন্ট অফ দ্য কোঅপারেটিভ ব্যাংক প্রভিশন, ডিপার্টমেন্ট অফ দ্য কোঅপারেটিভ সার্ভিস, ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ, ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল ইনভেস্টমেন্ট অ্যান্ড অপারেশন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড ব্যাংক নোট, ডিপার্টমেন্ট অফ দ্য ইনফরমেশন টেকনোলজি, ডিপার্টমেন্টস অফ দ্য নন ব্যাংকিং রেগুলেশন, এটা নিয়ে আমরা পড়বো। ডিপার্টমেন্ট অফ দ্য নন ব্যাংকিং সুপারভিশন, ডিপার্টমেন্ট অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম, তারপরে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক ইনফরমেশন ম্যানেজমেন্ট, তারপরে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইনকালশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট অপারেশন ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট রেগুলেশন ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল স্টেবিলিটি ইউনিট, তারপরে বলা হচ্ছে এখানে যে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, এটা নিয়েও আমরা পড়বো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ইন্টারনাল ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, লিগাল ডিপার্টমেন্ট, মনিটারি পলিসি ডিপার্টমেন্ট, এটা নিয়ে আমরা পড়বো। প্রেমিসেস ডিপার্টমেন্ট, রাজ্যসভা ডিপার্টমেন্ট, রিস্ক মনিটরিং ডিপার্টমেন্ট, সেক্রেটারি ডিপার্টমেন্ট, কান্ট্রি ভিজিলেন্স কল। রিজিওনাল অ্যান্ড সাব অফিস অফ দ্য আরবিআই কতগুলো বলা হচ্ছে না, 19টা রিজিওনাল অফিস আছে আর 9টা হচ্ছে সাব অফিস অফ দ্য আরবিআই আছে। কোথায় কোথায় আছে সেটা আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগর, জম্মুতে আছে, সিমলাতে আছে, চণ্ডীগড়ে আছে, দেরাদুনে আছে, নিউ দিল্লিতে আছে, জয়পুরে আছে, আহমেদাবাদে আছে, এগুলো রিজিওনাল অফিস মানে সাব অফিস। লখনৌতে আছে, কানপুরে আছে, ভোপাল, নাগপুর, কলকাতা, রায়পুর, ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, গ্যাংটক, শিলং, গুয়াহাটি, আগরতলা। এদিকে হচ্ছে বেলাপুর, হায়দ্রাবাদ, মুম্বাই, পানাজি, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি অ্যান্ড ত্রিবন্তপুরম। টোটাল 19টা। ট্রেনিং সেন্টার অফ আরবিআই, এটা ইম্পর্টেন্ট। কোথায় কোথায় ট্রেনিং সেন্টার আছে আমরা দেখে নেব। ট্রেনিং সেন্টার অফ আরবিআই যেগুলো আছে, এক হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ কলেজ, কোথায় আছে, চেন্নাই, এটা ভিবিআই, এটা গতবারে এসেছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ স্টাফ কলেজ, রিজার্ভ ব্যাঙ্কের স্টাফ কলেজ কোথায় আছে, চেন্নাইতে। তারপর আছে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাঙ্কিং, কোথায় আছে, কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাঙ্কিং হচ্ছে পুনে, কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাঙ্কিং হচ্ছে পুনে, রিজার্ভ ব্যাঙ্ক স্টাফ কলেজ হচ্ছে চেন্নাই, দুটো মনে রাখতে হবে। তারপরে বলা হচ্ছে জোনাল ট্রেনিং সেন্টার লোকেটেড দ্য রিজিয়ন অফিস ট্রেনিং নন এক্সিকিউটিভ স্টাফ। তারপরে আছে অ্যাপার্ট ফ্রম দ্য ফলোয়িং আরবিআই ফান্ড রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে পুনেতে আছে। আর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, এটা হচ্ছে মুম্বাইতে আছে। ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অফ দ্য রিসার্চ ব্যাঙ্কিং টেকনোলজি, এটা হচ্ছে হায়দ্রাবাদ। আরবিআই has follow subsidiaries Deposit Insurance Credit Guarantee Corporation and National Housing Bank, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রণ প্রাইভেট লিমিটেড অ্যান্ড নাবার্ড। বোর্ড অফ দ্য ফিনান্সিয়াল সুপারভিশন অর্থাৎ বিএফএস, যেটা আমরা বললাম, বিএফএস এস্টাবলিশড হয়েছে কবে, বিএফএস এস্টাবলিশড হয়েছে 1994 সালে। আরবিআই সার্ভ অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান অফ দ্য বিএসএফ, তাহলে আরবিআই এর গভর্নর যে থাকবেন, এর আগেও বলেছি ডেপুটি গভর্নর অফ দ্য আরবিআই সার্ভ অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান অফ দ্য বিএফএস অ্যান্ড বিপিএস। আর আরবিআই এর গভর্নর কী করবে, আরবিআই এর গভর্নর হবে চেয়ারম্যান অফ দ্য বিএফএস অর্থাৎ বোর্ড অফ ফিনান্সিয়াল সুপারভিশন। আচ্ছা, এর কাজ কী আছে, ফাংশন কী আছে দেখে নেব। রেস্ট্রিকশন অফ দ্য সিস্টেম অফ ব্যাঙ্ক ইনস্টিটিউশন, ইন্ট্রোডাকশন অফ দ্য অফসাইট সার্ভিলেন্স, এখানে এই টার্মগুলো মনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্কের ক্ষেত্রে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই টার্মগুলো দিয়ে হয়ে যেতে মানে জিজ্ঞাসা করা যেতে পারে কোন ফাংশনের মধ্যে পড়ছে আরবিআই এর। আচ্ছা, তাহলে এখানে দিয়েছে স্ট্রেংথেনিং অফ দ্য রোল অফ দ্য স্ট্যাচুটরি অডিটর অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য ইন্টারনাল ডিফেন্স অফ দ্য সুপারভাইজড ইনস্টিটিউশন। এবারে আসছে বোর্ড অফ পেমেন্ট অফ দ্য সেটেলমেন্ট আর সিস্টেম অর্থাৎ বিপিএসএস। বিপিএসএস এস্টাবলিশমেন্ট কবে হয়েছে, 2005। তাহলে বিএফএস এস্টাবলিশ হয়েছে 1994 আর বিপিএসএস এস্টাবলিশড হয়েছে 2005-এ। চেয়ার বাই কে করবে না, চেয়ারম্যান হবে আরবিআই এর গভর্নর অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান হবে দ্য নন অফিসিয়াল ডিরেক্টর অফ দ্য সেন্ট্রাল বোর্ড। ফাংশন কী কী আছে, ফাংশন আছে লেট ডাউন পলিসি রিলেটিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন অফ অল টাইপ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট। এরপরে কি বলা হচ্ছে না, অ্যাপ্রুভ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য অথরাইজেশন অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম, ডিটারমাইন দ্য ক্রাইটেরিয়া for membership of this system including continuation, termination and rejection of the membership. আর বিবিএসএস কী করবে না, হাইয়েস্ট পলিসি মেকিং বডি অফ দ্য ইলেকট্রনিক, নন ইলেকট্রনিক, ডোমেস্টিক অ্যান্ড ক্লোজার বর্ডার পেমেন্ট অফ দ্য সেটেলমেন্ট সিস্টেম। এরপরে আমরা দেখে নেব কি আরবিআই মনিটারি পলিসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যত কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে। মিনিং অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য মনিটারি পলিসি, মনিটারি পলিসি রেফার্স টু দ্য অল অপারেশন which are used for the control money supply in the economy and overall objective of the monetary policy twofold. কী কী আছে না, মেনটেন অফ দ্য ইকোনমিক ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য মনিটারি পলিসি ইউজ করা হয়। আরেকটা হচ্ছে এনশিওর দ্য এডিকুয়েট ফিনান্সিয়াল রিসোর্স পারপাস অফ দ্য ডেভেলপমেন্ট। কী কী অবজেক্টিভ আছে, অবজেক্টিভের মধ্যে পড়ছে মেনটেন দ্য প্রাইস স্টেবিলিটি, অ্যাডিকুয়েট ফর দ্য ক্রেডিট প্রোডাক্টিভ সেক্টর, প্রমোশন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড,
প্রমোশন অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তাহলে বলা হচ্ছে মনিটারি পলিসি এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ এপ্রিল। মনিটারি পলিসি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে কবে করা হয় না, আরবিআই অ্যানাউন্স দ্য মনিটারি পলিসি এভরি ইয়ার মান্থ অফ এপ্রিল। এপ্রিলে হচ্ছে মনিটারি পলিসি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। দিস ইজ ফলো বাই কোয়ার্টারলি রিভিউ ইন জুলাই, অক্টোবর, জানুয়ারি। কোয়ার্টারলি রিভিউ অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া জানুয়ারিতে হচ্ছে, তারপরে হচ্ছে জুলাই হচ্ছে, তারপরে অক্টোবর হচ্ছে, এপ্রিলে হচ্ছে। জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর, মানে 4 বার হচ্ছে। আচ্ছা, এখানে দিয়েছে ভ্যারিয়াস টুলস ইনস্ট্রুমেন্ট অফ দ্য মনিটারি পলিসি। মনিটারি পলিসির কী কী ভ্যারিয়াস টুল আছে? ডাইরেক্টলি এফেক্ট অফ দ্য কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। এটা হচ্ছে ডাইরেক্ট এফেক্ট হচ্ছে কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। কী কী? এক হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, যেটা আমরা ওপিও জানি। সেল দ্য গভর্নমেন্ট সিকিউরিটি, সেল করা হয় এবং পারচেস করা হয়। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি কী কী আছে? রেপো অ্যাকশন এবং রিভার রেপো অ্যাকশনের মধ্যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি হয়। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, এসএলআর অর্থাৎ স্যাচুটারি লিকুইডিটি রেশিও, সিআরআর অর্থাৎ এখানে দিয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংক রেট অ্যান্ড ক্রেডিট সেলিং। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এগুলো হচ্ছে বিবিআই, এগুলো নিয়ে আমরা আলোচনা করব মনিটারি পলিসি নিয়ে। এবারে আমরা দেখে নেব এখানে কোয়ালিটিভ ইনস্ট্রুমেন্ট আর ক্রেডিট রেশনিং, মোরাল সেশন অ্যান্ড ডাইরেক্ট অ্যাকশন অফ দ্য আরবিআই ব্যাংক। এবারে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা কি আছে না, ওপেন মার্কেট অপারেশনে বলা হচ্ছে আরবিআই দ্য পারচেস অ্যান্ড সেল দ্য গভর্নমেন্ট সিকিউরিটি। এখানে দেখুন দিয়েছে যে পারচেস করতে হবে অর্থাৎ কিনবে, এবং সেল করবে অর্থাৎ বেচবে দ্য গভর্নমেন্ট সিকিউরিটি। গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে কী কী পড়ছে? গভর্নমেন্ট সিকিউরিটি বলছে আরবিআই ফ্রম টু মার্কেট, আরবিআই থেকে নেবে এবং মার্কেটে দেবে, মার্কেট থেকে কিনবে বা আরবিআইকে দেবে। অবজেক্টিভ অফ দ্য ওপেন মার্কেট অপারেশন ইজ অ্যাডজাস্ট দ্য রুপি লিকুইডিটি কন্ডিশন। রুপি লিকুইডিটি কন্ডিশন কি থাকবে? ইট ইকোনমিক দ্য ডিউরেবল বেসিস ইজ ওয়ার্কিং। ওপেন মার্কেট অপারেশন ডিফাইন্ড অ্যাজ ফলো। কীভাবে ওপেন মার্কেট অপারেশন কাজ করছে দেখুন। হোয়েন আরবিআই সেল দ্য গভর্নমেন্ট সিকিউরিটি, যখন সে বিক্রি করে দিচ্ছে কারোর কাছে, দ্য ব্যাংক পারচেস করছে, আরবিআই হচ্ছে বিক্রি করে দিচ্ছে একজনকে, মানে কার কাছে? মার্কেটে বিক্রি করছে, মার্কেট থেকে সে কিনছে হচ্ছে ব্যাংক। ব্যাংক যখন কিনছে, হোয়েন দ্য ব্যাংক পারচেস দ্য গভর্নমেন্ট সিকিউরিটি যখন সে কিনে নিচ্ছে ব্যাংক, সে কী করছে? হ্যাভ দ্য রিডিউস এবিলিটি টু ল্যান্ড, রিডিউস এবিলিটি টু ল্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল হাউস অ্যান্ড আদার কমার্শিয়াল সেক্টর। তখন কী হবে? তখন হচ্ছে রিডিউস এবিলিটি টু ল্যান্ড, তখন সে ধারটা কম দেবে। দিস রিডিউস সারপ্লাস ক্যাশ, কন্ট্রাক্ট, রেপো, rupee liquidity and consequently credit creation and the credit supply. When RBI purchase the security, RBI যখন নিজে কিনবে, the commercial bank to find which more surplus, তখন কি করবে? কমার্শিয়াল ব্যাংকের থেকে যখন কিনে নেবে, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে লেস মানি থাকবে, ঠিক আছে, ক্যাশ, অ্যান্ড দোজ উড ক্রিয়েট মোর ক্রেডিট ইন দ্য সিস্টেম। আচ্ছা, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওপেন মার্কেট অপারেশনটা দেখুন। ধরুন এখানে এটা হচ্ছে আরবিআই আর এটা হচ্ছে ব্যাংক। আরবিআই কী করছে? আরবিআই হচ্ছে ব্যাংকে সেল করছে। ওপেন মার্কেট অপারেশনে যখন এই যে বিক্রি করছে, তখন ব্যাংকের কাছে কী হচ্ছে? একে বিক্রি করছে মানে কি? একে হচ্ছে পার্টিকুলার একটা সিকিউরিটি, ধরুন একটা কাগজ দিচ্ছে, দেওয়ার মাধ্যমে ব্যাংক কী করছে? তাকে হচ্ছে টাকা দিচ্ছে, মানি দিচ্ছে। তাহলে কী হচ্ছে? ব্যাংকের কাছে কী হচ্ছে? কম মানি থাকছে, লেস মানি থাকছে ব্যাংকের কাছে। তার মানে আরবিআই যখন আরবিআই যখন সেল করছে ব্যাংক তখন কিনছে, তখন ব্যাংকের কাছে কম টাকা থাকছে, মানে ওই গভর্নমেন্ট সিকিউরিটির বদলে সে টাকা দিচ্ছে আরবিআইকে কিনে। হয়ে গেল? এটা হচ্ছে সেল, মানে আরবিআই সেল করছে, ব্যাংক পারচেস করছে। আচ্ছা, এবারে দেখুন এখানে আরবিআই আবার ব্যাংক। আরবিআই কী করছে? আরবিআই নিজে কিনছে। আরবিআই যখন গভর্নমেন্ট সিকিউরিটি যখন নিজে কিনছে, তখন যখন আরবিআই যখন সিকিউরিটি কিনে নিচ্ছে, মানে কি? সে তাকে টাকা দিচ্ছে, এখানে মানি দিচ্ছে ব্যাংকে। ব্যাংকের কাছে কী হবে? তখন ব্যাংকের কাছে মোর মানি, ব্যাংকের কাছে প্রচুর মানি থাকবে, তখন কী করবে? সে কী করবে? লেন্ড দেবে, অর্থাৎ সে ধার দেবে বেশি, অর্থাৎ ক্রেডিট ক্রিয়েশনটা বেশি হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এটা ওপেন মার্কেট অপারেশন। Thus, in case of excess liquidity, RBI resort the sell the GSEC অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটি সাক আউট দ্য রুপি ফ্রম সিস্টেম। আচ্ছা, এটা বলেই দিলাম যে ওপেন মার্কেট অপারেশনের কাজটা। এবারে আমরা আসবো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে LAF। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি দুটো অ্যাকশানে হয়, একটা হচ্ছে রেপো অ্যাকশন, একটা হচ্ছে রিভার্স রেপো অ্যাকশন। আমরা সবাই জানি লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি কবে এস্টাবলিশড হয়েছে? এটা হচ্ছে 2000-এ এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি দুটো টাইপ, রেপো অ্যাকশন, রিভার্স রেপো অ্যাকশন। রেপো অ্যাকশনটা কি না, রেপো অ্যাকশন আর রিভার্স রেপো অ্যাকশন হচ্ছে, রেপো অ্যাকশনের আরবিআই কী করছে? আরবিআই হচ্ছে ধার দিচ্ছে, অর্থাৎ ল্যান্ড করছে কাকে? ব্যাংকে। রেপো অ্যাকশানে হচ্ছে আরবিআই ধার দিচ্ছে ব্যাংকে, একটা পার্টিকুলার একটা পার্সেন্টেজে ব্যাংকে দিচ্ছে, সেটা হচ্ছে রেপো অ্যাকশন, ধার দিচ্ছে। আর যখন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যখন আরবিআই যখন নিজে ধার নিচ্ছে, তখন কী হচ্ছে? তখন হচ্ছে রিভার্স রেপো রেট, সেটা হচ্ছে কম পার্সেন্টেজ। রেপো রেট হচ্ছে কম পার্সেন্টেজ, তো রেপো রেট যা হবে রিভার্স রেপো রেট তার থেকে আগে ছিল 1% কম হতো 100 বেসিস পয়েন্টে, এখন সেটা বেশি হয়ে গেছে।
তো এটা রিসেন্ট যেটা চলছে রেপো রেট, রিভার্স রেপো রেট, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এটা গেল রেপো রেট, রিভার্স রেপো রেট। এবার এখানে ডিটেলসে কী জানানো হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। এখানে বলা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দ্য টু কি রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি অলসো নোন এজ দ্য লিকুইডিটি করিডোর। লিকুইডিটি করিডোরে বলা হয় আন্ডার রেপো অ্যান্ড রিভার্স রেপো রেট ব্যাংক বড়ো মানি ফ্রম আরবিআই মিটস শর্ট টার্ম নিড অ্যান্ড পুটিং গভর্নমেন্ট সিকিউরিটি। এটা আগেই বললাম যে আরবিআই যখন নিজে থেকে ধার নিচ্ছে এটা অবশ্যই শর্ট টার্ম লোন, দুটোই হচ্ছে শর্ট টার্ম লোন, ঠিক আছে। আর রিভার্স রেপো রেট হচ্ছে আরবিআই বড়ো মানি ফ্রম ব্যাংক অ্যান্ড লেন্ডিং সিকিউরিটি সিকিউরিটি দিস ডান বাই দ্য কল্ড হচ্ছে রেপো অ্যাকশন। রেপো অ্যাকশন, রিভার্স রেপো অ্যাকশন। এবার ফাংশনগুলো একটু দেখে নেবো আমরা। রেপো অ্যান্ড রিভার্স রেপো রেটস আর ডিসাইডেড বাই দ্য আরবিআই its own discretion. Only Government of India security and treasury bill are used to collateral. While repo inject the liquidity into system, the reverse repo absorb the liquidity from the market. এটা খুব ইম্পর্টেন্ট। এটাই বলা হচ্ছে যে রেপো ইনজেক্ট দ্য লিকুইডিটি সিস্টেম, রিভার্স রেপো অ্যাবজর্ব দ্য লিকুইডিটি ফ্রম দ্য সিস্টেম। তার মানে এটাই বলা হচ্ছে রেপো ইনজেক্ট দ্য লিকুইডিটি। রেপো কী করছে? রেপো হচ্ছে মার্কেটে টাকা দিচ্ছে, তার মানে রিজার্ভ ব্যাংক হচ্ছে কী করছে না ধার দিচ্ছে, মার্কেটে দিচ্ছে মানে ব্যাংকে দিচ্ছে। আচ্ছা, এটা ব্যাংকে দিচ্ছে মানে ব্যাংকের কাছে মোর মানি আছে। আর রিভার্স রেপো অ্যাবজর্ব বলছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক নিজে নিচ্ছে, আর ব্যাংকের থেকে নিচ্ছে মানে কি ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাবজর্ব। এবারে বলা হচ্ছে আরবিআই অনলি ওয়ান্স রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট ইজ লিঙ্ক টু রেপো রেট 1 বেসিস পয়েন্ট। আগেই বললাম 1% পয়েন্টে হচ্ছে ই করা হয়, অর্থাৎ রিভার্স রেপো রেট যদি আপনার 6% হয়, রিভার্স রেপো রেট হবে 5%। বা হচ্ছে আপনার এখন যেটা চলছে 6.25 বা 6.5% যদি হয়, আর সেখানে রিভার্স রেপো রেট হচ্ছে 5.25 বা 5.5%। কিন্তু এখন সেটা মানা হচ্ছে না, 75 পয়েন্ট হয়ে যাচ্ছে, 0.75। ঠিক আছে। তারপর বলা হয়েছে অল শিডিউল কমার্শিয়াল ব্যাংক আর এলিজিবল পার্টিসিপেট ইন দ্য এক্সিট অফ দ্য রিজিওনাল রুরাল ব্যাংক প্রাইমারি ডিক্লেয়ার্ড পিডিএস হ্যাভিং কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডারি জেনারেল লিডার অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাংক আর অলসো এলিজিবল টু পার্টিসিপেট দ্য রেপো অ্যান্ড রিভার্স রেপো অ্যাকাউন্ট। এবার এখানে বলা হয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আচ্ছা, এখানে একটা বলা হচ্ছে যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বিট দ্য নিড ফর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 5 করোড়, 5 করোড় টাকা মিনিমাম হচ্ছে তাদের রেখে তারপর হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, অর্থাৎ রেপো অ্যাকশন, রিভার্স রেপো অ্যাকশনে ফাংশন করতে হবে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি অর্থাৎ এমএসএফ, এমএসএফটা কি? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি দ্য নিউ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি উইথ উইন্ডো ক্রিয়েটেড বাই দ্য রিজার্ভ ব্যাংক মে 2011। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এমএসএফ কবে এস্টাবলিশড হয়েছে? ক্রেডিট পলিসিতে 2011 মে মাসের। এমএসএফটা কি? এমএসএফটা হচ্ছে ওভারনাইট, হচ্ছে রাতারাতি হচ্ছে ধার দেওয়া বা ধার নেয়। এমএসএফ ইজ দ্য রেট হুইচ ব্যাংক আর এবল টু borrow overnight fund and আরবিআই against approve the government security। আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে টাকা দেবে, অর্থাৎ রাতারাতি টাকা দেবে, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে এমএসএফ। ব্যাংক আর অলরেডি এবল টু borrow আরবিআই ভায়া রেপো রেট হোয়েন হয় এমএসএফ ইজ নিডেড। এমএসএফ মানে রাতারাতি যখন তার টাকার প্রয়োজন হবে সে রেপো অ্যাকশনেই টাকাটা নেবে, অর্থাৎ রেপো অ্যাকশনে মানে যে রেটে তাকে রেপো রেটে তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে সেই রেটেই তাকে ধার নিতে হবে। হাউ দ্য রেট অফ ইন্টারেস্ট, রেপো, রিভার্স, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি আর রিলেটেড টু ইচ আদার। কীভাবে ইচ আদার হচ্ছে না, রেট অফ ইন্টারেস্ট এমএসএফ অ্যাবাভ 100 বেসিস পয়েন্ট অ্যাবাভ দ্য রেপো রেট। এর আগেও বললাম এটা 100 বেসিস পয়েন্টে চেঞ্জ হয়। অ্যান্ড ব্যাংক ক্যান borrow আপ টু 1% অফ দ্য নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি হচ্ছে 4%, 4% হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, সেটার ওপরে নির্ভর করে তার 1%। অর্থাৎ ধরুন হচ্ছে আরবিআইয়ের কাছে আপনি 100 টাকা কোনো ব্যাংক জমা রেখেছে, ঠিক আছে। এবারে সেখান থেকে কী করছে, তাকে হচ্ছে 4% হচ্ছে তাকে 4% তার সিআরআর বা 4% হচ্ছে তাকে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি রাখছে, তার 1%, আর 4-এর 1% হচ্ছে এমএসএফ হিসাবে সে হচ্ছে রাতারাতি যেটা নিচ্ছে, ধার নিচ্ছে, সে 4%-এর 1% তাকে নিতে হচ্ছে এমএসএফ 100 basis point repo. So repo rate will be the middle in the reverse repo rate 100 basis point below the MSF 100 basis point above it. Thus if repo rate is x%, reverse repo rate x minus 1%। এর আগেই বললাম রিভার্স রেপো রেট যদি ধরুন 4% হয় তাহলে রেপো রেট হচ্ছে কত? রেপো রেট হচ্ছে কম হচ্ছে, আর রিভার্স রেপো রেট আচ্ছা এটা এক সেকেন্ড বলে দিচ্ছি। রেপো রেট আগে কি বলেছিলাম যে 100 বেসিস পয়েন্টে চেঞ্জ হয়। রেপো রেট যদি 6% হয়, রিভার্স রেপো রেট কত হবে? রিভার্স রেপো রেট 6 মাইনাস 1% মানে 5% হচ্ছে। আবার এমএসএফ কি হচ্ছে? এমএসএফ হচ্ছে আবার আপনার কি হচ্ছে 5 প্লাস 1%। এটা দেখে নিন। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যদি x% রেপো রেট হয়, রিভার্স রেপো রেট x মাইনাস 1%, আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হচ্ছে x প্লাস 1%। অর্থাৎ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি প্লাস হচ্ছে 1%। ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড দ্য স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও আর কল্ড হচ্ছে স্ট্যাচুটরি হচ্ছে
Empson. RBI has been empowered by the Banking Regulation Act. RBI Act the mandated the commercial banking maintain certain portion of the net demand and time liability. নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি কিসের উপরে নেওয়া হচ্ছে? সিআরআর হচ্ছে প্রথম থেকে 4%-এ চলে আসছে, আর এসএলআর হচ্ছে প্রায় 21%, এখন সেটা 23%-এ করা হয়েছে। তবে রিসেন্ট আপনারা দেখে নেবেন, আমি এখানে বলে দিচ্ছি। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর বলা হচ্ছে। রেগুলেশন অ্যাক্ট 1950 অনুযায়ী চালু হয়েছে এবং এটা ম্যান্ডেট করা হয়েছে কত? 23%। ক্যাশ ইন হ্যান্ড, তাহলে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অ্যাজ আ ক্যাশ, অ্যাজ আ গোল্ড, অ্যাজ আ গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে ব্যাংকের কাছে জমা রাখবে। ব্যালেন্স উইথ আরবিআই নেট ব্যালেন্স ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটি। এবার এখানে বলা হয়েছে এসএলআর হ্যাজ টু মেনটেন দোজ বিজনেস এভরিডে। এভরিডে তাকে মেনটেন করছে। এসএলআর অ্যাজ ভেরি হাই 38% একবার হয়েছিল, তখন কি নরসিংহম কমিটির সুপারিশে। নরসিংহম কমিটি তখন কি বলেছিল, যখন এসএলআর হাই হয়ে গিয়েছিল, নরসিংহম কমিটি সুপারিশ কবে হয়েছিল? এক হচ্ছে 1991, আর একটা হচ্ছে 1998। ঠিক আছে, দুটো হয়েছিল ব্যাংকিং রিফর্মের জন্য। তো দ্বিতীয় নরসিংহম কমিটি 1998 বলা হয়েছিল কি, যে সিআরআর এসএলআর এবং এসএলআর কমাতে হবে, এসএলআর রিডিউস করতে হবে। কেন? আর 38% হয়ে গিয়েছিল, তখন 25% করা হয়েছিল। এখন সেটা আবার 21.5%ই হয়ে আছে এসএলআর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হোয়াই এসএলআর ইজ নিডেড? কেননা ইট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল ওয়ার্ক এজ দ্য ক্যাশন এগেনস্ট দ্য পসিবিলিটি অফ দ্য ব্যাঙ্ক ফেলিয়ার। ইট ইজ কন্ডাক্ট অফ দ্য ফাইন্যান্সিং গভর্নমেন্ট ডেফিসিট। এবারে বলা হচ্ছে উই নোট হেয়ার দ্যাট এসএলআর ইজ নট ভেরি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ। এসএলআর চেঞ্জই হয় না, প্রায় 21.5%ই হয়ে থাকে। 2015 থেকে এটাই হয়ে আসছে। আচ্ছা, হোয়াই ইজ দ্য হ্যাপেন এসএলআর ব্রট ডাউন? এসএলআর ইজ বিগেস্ট ক্যাজুয়ালিটি উইল বি গভর্নমেন্ট বরোয়িং প্রোগ্রাম। আচ্ছা, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও কী আছে না? ক্যাশ রিজার্ভ রেশিও আমরা জানি, ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে 2015 পর থেকে 4%ই হয়ে আসছে। তার মানে 100 বেসিস পয়েন্টে 100 টাকা যদি থাকে, তার 4% হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হচ্ছে। সেটাকে বলা হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। দিস ইজ অলসো স্ট্যাচুটরি preemption because draw it light for banking regulation. Object of the CRR ensure the liquidity solvency bank. CRR is a mandated 40 nightly average basis. 40 nightly মানে হচ্ছে 14 দিন। 14 দিনের মধ্যে মধ্যে 14 দিন পর্যন্ত মেনটেন করা হয় সিআরআর। তারপরে হচ্ছে আবার বিভিন্ন খাতে সেটা সিআরআর মেনটেন করার পরে তার উপরে বিভিন্ন যে ফাংশন আছে মনিটারি পলিসি, সেগুলো সেগুলো হচ্ছে আপনার কার্যকরী হচ্ছে। হোয়াট হ্যাপেন হোয়েন সিআরআর রিডিউস? সিআরআর যদি কমে যায় তাহলে কী হবে? ব্যাংকের কাছে, ব্যাংকে তো সিআরআর অর্থাৎ 4% তো ব্যাংক রাখছে আরবিআইয়ের কাছে। ঠিক আছে, আরবিআইয়ের কাছে রাখছে 4%। তখন কী হবে? যদি কমে যায়, মানে কী হচ্ছে? ব্যাংকের কাছে বেশি টাকা চলে আসবে, আরবিআইয়ের কাছে কম টাকা চলে আসবে। সেটাই বলা হচ্ছে যে হোয়েন সিআরআর ইজ রিডিউস কী হবে? মিন্স ব্যাংক হ্যাভ কিপ লেস ফান্ড উইথ আরবিআই। আরবিআইয়ের কাছে কম টাকা রাখছে। দে হ্যাভ মোর মানি টু ডিপ্লয়মেন্ট আদার বিজনেস। তখন ব্যাংকের কাছে প্রচুর টাকা থাকছে। হোয়েন ব্যাংক হ্যাভ মোর মানি, যখন প্রচুর টাকা থাকবে তখন কী হবে? ইনফ্লেশন হয়ে যাবে। ব্যাংকের কাছে প্রচুর টাকা আছে মানে লেন্ড ইট, সে ধার দেবে প্রচুর। ইনক্রিজিং দ্য মানি সাপ্লাই দ্য সিস্টেমে হচ্ছে মানি সাপ্লাই বেশি হয়ে যাবে এবং মাইট লেট দ্য রিডাকশন অফ দ্য ইন্টারেস্ট রেট। তখন কী হবে? মানি সাপ্লাই, মানুষের কাছে যখন টাকা বেশি হয়ে যাবে তখন কী হবে? ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ হচ্ছে কমে যাবে। ঠিক আছে, এবারে আমরা আসছি ইনক্রিজিং দ্য মানি সাপ্লাই। তাহলে সিআরআর যদি রিডিউস করা হয়, এটা দেখে নিন। ইনক্রিজ দ্য মানি সাপ্লাই, ডিক্রিজ দ্য ইন্টারেস্ট রেট। হোম লোন, কার লোন, যারা লোন নিচ্ছে রেট কমে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিডিউস দ্য ডিম্যান্ড ফর মানি। মানুষের কাছে টাকার এটা কমে যাবে, কেননা ইনফ্লেশন হয়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেশি হয়ে যাবে। ইনক্রিজ দ্য মুদ্রাস্ফীতি। আশা করি এটা বোঝাতে পেরেছি সিআরআরটা। এবারে বলা হয়েছে সিআরআর যখন ইনক্রিজ হয়ে যাবে, সিআরআর ইনক্রিজ হয়ে যাবে মানে রিজার্ভ ব্যাংকের কাছে কত রাখা হচ্ছে? 4% রাখা হচ্ছে সিআরআর। ঠিক আছে, এবারে ইনক্রিজ হয়ে যাচ্ছে, এখানে ব্যাংক যখন কী করছে? রিজার্ভ ব্যাংকের কাছে বেশি রাখছে, এর কাছে বেশি টাকা চলে আসছে, তার মানে ব্যাংকের কাছে কম টাকা। তখন কী হবে? ইনফ্লেশন কমে যাবে, মুদ্রাস্ফীতি যেটা ছিল সেটা কমে যাবে। সে কী করবে? ল্যান্ড আদার ব্যাংক বা যখন কার লোন বা বিভিন্ন হোম লোন যখন দেবে তখন কী করবে? ইন্টারেস্ট রেট বেশি নেবে। এটাই বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখে নেব, এখানে কি বলা হচ্ছে? ডিক্রিজ দ্য মানি সাপ্লাই, মানি সাপ্লাই ডিক্রিজ হয়ে যাবে সিআরআর যখন বেশি হয়ে যাবে। ইনক্রিজ ইন্টারেস্ট রেট, হোম লোন, কার লোন, ব্যাংক রেট। ইনক্রিজ ডিম্যান্ড ফর মানি, টাকার এটা ইনক্রিজ, টাকার হচ্ছে ডিম্যান্ডটা মানুষের কাছে বেড়ে যাবে। ডিক্রিজ ইনফ্লেশন, এটাই আমি আগে বলছিলাম।
আচ্ছা, এবারে আসছি ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে একটা পার্টিকুলার রেটে ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংকে টাকাটা জমা রাখবে। এবারে এখানে দেখে নেব ব্যাংক রেটটা কী বলা হয়েছে। ব্যাংক রেটটা এটাই বলা হয়েছে, ব্যাংক রেট রেফার্স টু দ্য অফিসিয়াল ইন্টারেস্ট রেট আরবিআই উইল প্রোভাইড লোন অ্যান্ড ব্যাংকিং সিস্টেম হুইচ ইনক্লুড কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক। বিভিন্ন ব্যাংকে যে রেটে টাকা দিচ্ছে সেটাই হচ্ছে ব্যাংক রেট। ডাইরেক্ট লেন্ডিং বাই দ্য রিডিসকাউন্টিং বাইং ব্যাংক অর বিল অর কমার্শিয়াল ব্যাংক, ট্রেজারি বিল, বিভিন্ন বিল যে কিনে যখন হচ্ছে টাকা দিচ্ছে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকে, তখন সে যে রেটে দিচ্ছে সেটাই হচ্ছে তার ব্যাংক রেট, সেটাকে আবার ডিসকাউন্ট রেটও বলা হচ্ছে। ঠিক আছে। হোয়াট হ্যাপেন হোয়েন ব্যাংক রেট ইজ ইনক্রিজ। ব্যাংক রেট যখন ইনক্রিজ হয়ে যাবে সেম সিআরআর এর মতো, ইনক্রিজ আর ডিক্রিজ বলেছে যখন আরবিআই দ্য ব্যাংক রেট দ্য কস্ট অফ বোরোয়িং অফ দ্য ব্যাংক রাইজ ক্রাইড ফলোয়িং রিডিউস লেন্ডিং ডিক্লাইন সাপ্লাই অফ মানি। অবশ্যই যখন রিজার্ভ ব্যাংকের কাছে টাকা বেশি চলে আসবে অর্থাৎ ব্যাংক রেট সে বেশি নিয়ে নেবে, তখন ব্যাংকের কাছে টাকা কম থাকছে, তখন ব্যাংক কী করবে, আলাদা টাকা যে লোন দেবে বা হচ্ছে মানি সাপ্লাই দেবে সেগুলো কী হবে, কম হবে। তখন কম হওয়ার ফলে কী হবে, ডিম্যান্ড বেড়ে যাবে, টাকার ডিম্যান্ডটা। এখানেই বলা হয়েছে ডিক্লাইং দ্য মানি সাপ্লাই। ডিক্লাইং দ্য মানি সাপ্লাই ইনক্রিজ দ্য ব্যাংক রেট রিফ্লেক্ট। তখন ব্যাংক রেট যে রেটে সে লোন দিবে সেগুলো হচ্ছে রেট হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে বেশি করবে। আরবিআই ডিক্রিজ দ্য ব্যাংক রেট। আরবিআই হচ্ছে ব্যাংক রেট যদি ডিক্রিজ করে তাহলে কী হবে, ব্যাংক রেট যদি ডিক্রিজ করে ব্যাংকের কাছে বেশি মানি চলে আসবে, তখন সে কী করবে, তখন লেন্ড বেশি, ধার বেশি দেবে মানুষকে, আর হচ্ছে কম পার্সেন্টে। আর সাপ্লাই অফ মানি ইনক্রিজ, তখন সাপ্লাই অফ মানি ইনক্রিজ হয়ে যাবে, ইনফ্লেশন দেখা দেবে। সেম হচ্ছে সিআরআর আর ব্যাংক রেট রিডিউস আর ডিক্রিজ করার ক্ষেত্রে সেম হচ্ছে ফাংশন হচ্ছে একই। ডিফারেন্স বিটুইন ব্যাংক রেট অ্যান্ড রেপো রেট। ব্যাংক রেট এবং রেপো রেট কী আছে, ব্যাংক রেট অ্যান্ড রেপো রেট সিম টু সিমিলার টার্ম বিকজ বোথ দেম আর আরবিআই ল্যান্ডস। প্রত্যেকটা হচ্ছে আরবিআই হচ্ছে দিচ্ছে ব্যাংকে। রেপো রেট ইজ শর্ট টার্ম মেজার রেফার টু দ্য শর্ট টার্ম লোন। এটা বলা হচ্ছে শর্ট টার্ম লোন কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ মানি ইন মার্কেট অ্যান্ড আদার হ্যান্ড ব্যাংক রেট ইজ লং টার্ম। তাহলে এটা আমাদের কাছে দুটো ডিফারেন্সের মধ্যে এটাই হচ্ছে, একটা হচ্ছে ব্যাংক রেট হচ্ছে লং টার্ম, ব্যাংক রেট হচ্ছে লং টার্ম, আর শর্ট টার্ম হচ্ছে কি না রেপো রেট হচ্ছে শর্ট টার্ম। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স আছে। ব্রডার টার্ম ব্যাংক রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট উইচ সেন্ট্রাল ব্যাংক চার্জ অন দ্য লোনস অফ দ্য অ্যাডভান্স এক্সটেন্ডেড দ্য কমার্শিয়াল ব্যাংকে যে রেটে লোন দিচ্ছে সেটা হচ্ছে ব্যাংক রেট। ফ্রেন্ডস এলএমআইটি। আর রেপো রেট হচ্ছে কিছু সময়ের জন্য যেটা দিচ্ছে সেটা হচ্ছে রেপো রেট। ক্রেডিট সেলিংটা কি, ক্রেডিট সেলিং বলা হচ্ছে আন্ডার দ্য ক্রেডিট সেলিং আরবিআই ইনফর্ম ব্যাংক টু হোয়াট এক্সটেন্ট লিমিট দে উড বি গেটিং দ্য ক্রেডিট। হোয়েন আরবিআই ইম্পোজ দ্য ক্রেডিট লিমিট ব্যাংক উইল গেট টাইট অ্যান্ড অ্যাডভান্সিং দ্য লোন টু পাবলিক। আচ্ছা, আরবিআই যখন একটা ইম্পোজ করে দিচ্ছে ক্রেডিট লিমিট, ধরুন এখানে বলা হচ্ছে যে 100 টাকার মধ্যে আপনি ক্রেডিট লিমিট হচ্ছে আপনি কত বলেছে 50 টাকা হচ্ছে তুমি ক্রেডিট করতে পারো, হচ্ছে ধার দিতে পারো বা ধার নিতে পারো 50 টাকা। তখন এটা কি টাইট মানি বলা হচ্ছে এটাকে। তো এটাই বলা হচ্ছে তাহলে তাহলে আরবিআই যখন হচ্ছে provide the function their loan certain sector such as farm sector and priority sector, margin requirement, consumer credit regulation, RBI guidelines, moral suasion. Margin requirement কি difference between the security offered by the amount and borrowed by the bank. আচ্ছা, আরবিআই গাইডলাইন্স রেফার দ্য ওরাল রিটেন স্টেটমেন্ট। আচ্ছা, এগুলো আর পড়ার দরকার নেই, সেরকম আসবে না। মনিটারি পলিসি অলরেডি আমরা পড়ে নিয়েছি। রিজিওনাল ব্যাংক ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এটা আমরা পড়লাম অলরেডি। ব্যাংকের ফাংশন আমরা পড়ে নিয়েছি। প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটি, প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিটা কি না, প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিটা বলা হচ্ছে যে প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটি আর দোজ অ্যাক্টিভিটি which don't come under the traditional banking activity. Such activity as asset management, mutual fund, insurance business, insurance factor service, venture capital, card business, insurance, asset management, mutual fund, এগুলো হচ্ছে প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটি, এগুলো মনে রাখতে হবে। এবারে আমরা দেখব কারেন্সি সার্কেল। কারেন্সি সার্কেল 1861 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মনোপলি দ্য ইস্যু পেপার নোট। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, পেপার নোট ইস্যু করা হয়েছে কবে 1861 সালে। তাহলে পেপার নোট চালু হয়েছে কবে থেকে, পেপার নোট চালু হয়েছে 1861। এবারে এখানে বলা হয়েছে দ্য এন্টার টু দ্য এগ্রিমেন্ট প্রেসিডেন্সি ব্যাংক ওয়ার্ক অথরাইজ এজেন্ট অফ দ্য প্রমোট সার্কুলেশন অফ দ্য পেপার নোট লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া। তখন ব্রিটিশদের রাজ্যত্ব ছিল। আচ্ছা, কন্ট্রোল অফ দ্য কারেন্সি তখন কি বলা হয়েছে, দ্য ব্যাংক প্রমোট দ্য পপুলারাইজ ব্যাংক নোট ওয়াজ টার্মিনেটেড 1867। ব্যাংক নোট চালু হয়েছে 1861-তে, 1861-তে চালু হয়ে 67-তে আবার সেটা 67-তে আবার সেটা ক্লোজড হয়ে গেছে। ঠিক আছে, টার্মিনেট হয়ে গেছে 67-তে, 1867। জব প্রমোটিং দ্য সার্কুলেশন রিডাপশন অফ দ্য কারেন্সি অ্যান্ড নোটস ওয়াজ ইন্টারেস্ট মিন্ট মাস্টার অ্যাকাউন্টেন্ট জেনারেল কন্ট্রোলার
অফ কারেন্সি অ্যান্ড আরবিআই কাম ইনটু এক্সিস্টেন্স। তারপরে আরবিআই কাম ইনটু এক্সিস্টেন্স আছে 1935-এ। হুইচ ইয়ার অফ দ্য কারেন্সি ফাংশন মুভ দ্য কন্ট্রোলার কারেন্সি অফ দ্য বিল। আচ্ছা, এটা আমরা দেখে নেব কি না, এখানে বলা হচ্ছে দ্য সেকশন অফ দ্য 22 আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আরবিআই 1935-এর 1 এপ্রিল হচ্ছে এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরবিআই হচ্ছে ন্যাশনালাইজ হয়েছে 1954 সালে। এবারে আমরা কি দেখব না, ডেসিমেলাইজেশন অফ দ্য কয়েন। কয়েনের ডেসিমেল সিস্টেম কবে থেকে চালু হয়েছে? এখানে বলছে হোয়েন ইন্ডিয়া গট ফ্রিডম বেসিক ইউনিট অফ দ্য ইন্ডিয়ান কারেন্সি 1 রুপি হুইচ কুড বি ডিভাইডেড ইন 16 আনা। তাহলে আগে ডেসিমেল সিস্টেম কী ছিল? 16 আনা 64 পয়সা, তাহলে 64 পয়সা আবার 16 আনা। এখানে কি বলা আছে? ওল্ড স্পেলিং, পয়সা অ্যান্ড টাইম। এটা এত কিছু আসবে না আমাদের, শুধু এটা মনে রাখতে হবে ইন্ডিয়ান কারেন্সি 1 রুপি নোট করা হয়েছে। ডেসিমেল কয়েনেজ সিস্টেম চালু হয়েছে আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। সেটা কবে না হচ্ছে? বিকাম দ্য অবসোলেট 1947। এটা চালু হয়েছে 1957। এটা আমাদের খুব 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 ইম্পর্টেন্ট। ডেসিমেল কয়েনেজ সিস্টেম চালু হয়েছিল কবে? 1957 সালে। 1957 সালে ডেসিমেল কয়েনেজ সিস্টেম চালু হয়েছিল। আচ্ছা, ডেসিমেল কয়েনেজ টুক প্লেস হচ্ছে 1957। আর কিছু মনে রাখার দরকার নেই। রোল অফ দ্য আরবিআই কয়েন ইন ইন্ডিয়া। আচ্ছা, এখানে আর কিছু নেই। কারেন্ট পেপার নোটস অফ দ্য সার্কুলেশন। কী কী পেপার নোট এখন চলছে? 5 টাকা, 10 টাকা। 5 টাকার নোট প্রায় কমেই গেছে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 1000। 1000 টাকার নোট আমরা জানি এটা বন্ধ হয়ে গেছে 2016-তে। 500 টাকা আর এখন চলছে কত? 2000। ঠিক আছে, এবারে বলা হয়েছে 1 টাকা এবং 2 টাকার ডিনোমিনেশন হ্যাজ বি ডিসকন্টিনিউ করা হয়েছে। এখন আর 1 টাকা 2 টাকার নোট দেখাই যায় না। মানে যদি কারোর কাছে থাকে সেটা চলবে, কিন্তু ওটার কন্টিনিউ করে প্রেস করা হচ্ছে না। এবারে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করেছিল 5,000, 10,000 টাকার নোটে ইস্যু করেছিল, সেটা আবার পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, সিগনেচার অফ দ্য কারেন্সি নোট। সিগনেচার অফ দ্য কারেন্সি নোটটা খুবই ইম্পর্টেন্ট। একটা আমাদের কাছে আছে যে 1 টাকার কারেন্সি নোট কে সিগনেচার করে। এখানে বলা হচ্ছে 1 রুপি নোট ইজ ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রি 1 টাকার নোট ইস্যু করে, বাকিগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। ঠিক আছে, মানে যে প্রপোর্শনাল রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ সিস্টেম অফ দ্য মিনিমাম রিজার্ভ সিস্টেম। রিজার্ভ সিস্টেমটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আছে। রিজার্ভ সিস্টেম লেস দ্যান 2/5 অফ দ্য গোল্ড। অর্থাৎ ধরুন 5 করোড় টাকা আছে, 5 করোড়ের 2/5 হচ্ছে গোল্ড রাখতে হবে অ্যাজ আ গোল্ড। অ্যান্ড স্টার্লিং সিকিউরিটি প্রোভাইডেড গোল্ড নট লেস দ্যান 40 করোড় ইন দ্য ভ্যালু। রিমেনিং 3/5 অফ দ্য মাইট অফ দ্য রুপিস কয়েন। 3/5 রাখতে হবে কয়েনে, 3/5 রাখতে হবে গোল্ডে। আচ্ছা, প্রপোর্শনাল অফ দ্য রিজার্ভ সিস্টেম হচ্ছে 1956 অনুযায়ী। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে আগে যেটা আমি বলছিলাম যে 80 করোড়, ওটা পরে আবার চেঞ্জ হয়েছে। যে মেনটেন দ্য গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত? 200 করোড়। 200 করোড়, অ্যাটলিস্ট 200 করোড়। তার মধ্যে কত না, তার মধ্যে 115 গোল্ড, 115 করোড় কী করতে হবে? গোল্ড রাখতে হবে। বাকি যেটা আপনার থাকছে কত? বাকি 85 টাকা। 80 নয়, আমি আগে 80 বলেছিলাম, 80 মানে এটা 85। তাহলে 115 কী বলছে? অ্যাটলিস্ট শুড বি 115 হচ্ছে গোল্ড থাকবে। বাকি যেটা থাকবে অ্যাজ এ ক্যাশ হিসাবে বা লিকুইডিটি অ্যাসেট হিসাবে থাকবে। টোটাল 200 করোড় থেকে রিজার্ভ সিস্টেম। লোকেশন অফ দ্য ভেরিয়াস নোট, এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো দেওয়া থাকে, জায়গার নাম দেওয়া থাকে, সেখানে কোন প্রিন্টিং প্রেস, এটা পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা দেখে নেব ফার্স্ট প্রিন্টিং প্রেস কী আছে না। ফার্স্ট প্রিন্টিং প্রেস হচ্ছে নাসিক, মহারাষ্ট্র ওয়াজ এস্টাবলিশ 1928 সালে মহারাষ্ট্রের নাসিকে যে প্রিন্টিং প্রেস ছিল সেটা এস্টাবলিশড হয়েছে। তারপর হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস ইন্ডিয়া লিমিটেড, প্রিন্স নোট অ্যান্ড হোললি ওন কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রিন্স লোকেটেড ইন দ্য নাসিক মহারাষ্ট্র অ্যান্ড দেবাস হচ্ছে মধ্যপ্রদেশ। আরেকটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ মুদ্রান হু ওয়াজ ওন সাবসিডারি রিজার্ভ ব্যাঙ্ক অ্যান্ড সেটিং দ্য প্রিন্টিং প্রেস, এটা হচ্ছে মহীশূর কর্ণাটক অ্যান্ড শালবনি ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে 4টে হয়ে গেল। এবারে আসছে লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডার কী আছে? লিগ্যাল টেন্ডার হচ্ছে 1 রুপি নোট এবং 1 রুপি কয়েনের লিগ্যাল টেন্ডার, আনলিমিটেড অ্যামাউন্ট, 50 পয়সা কয়েনের লিগ্যাল টেন্ডার অ্যান্ড সাব নোট অ্যাভাব 10 টাকার বেশি নয়, 10 টাকার কমে যে কয়েনগুলো সেগুলো হচ্ছে লিগ্যাল টেন্ডার বলা হচ্ছে। স্টার সিরিজ নোট কোনগুলোকে বলা হচ্ছে? 10, 20, 50, 100 এগুলোকে বলা হচ্ছে স্টার সিরিজ নোট। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কারেন্সি নোট আমরা জানি কতগুলো ল্যাঙ্গুয়েজে থাকে, বলছে অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক নোট রিটার্ন 17টা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর 17টা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবারে এখানে বলা হচ্ছে কী কী ল্যাঙ্গুয়েজ থাকে। ল্যাঙ্গুয়েজগুলো আমাদের জানার দরকার নেই, কিন্তু কতগুলো থাকে সেটা আমাদের দেখতে হবে। 15টা ল্যাঙ্গুয়েজ থাকে, এখানে 17টা দিয়েছে, কিন্তু আমাদের যেটা জানি 15টা ল্যাঙ্গুয়েজ এখন থাকে। ইস্যু ডিপার্টমেন্ট অফ দ্য কারেন্সি ডিপার্টমেন্ট অফ দ্য আরবিআই। দেয়ার ইজ ওন ইস ইস্যু অফিস, এর আগেই পড়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস কোশ্চেনে আছে যে স্টেট গভর্নমেন্ট অফ দ্য আরবিআই ওয়ার্কস দেয়ার ব্যাঙ্কার ওন অনলি এক্সেপ্ট জম্মু কাশ্মীর অ্যান্ড সিকিম। জম্মু কাশ্মীর এবং সিকিম বাদে।
এখানে আর আমাদের কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের লার্মসটা খুব ইম্পর্টেন্ট। লার্মসটা আমরা দেখে নেব, লার্মসটা কী আছে না। এখানে বলেছে ফার্স্ট স্টেপ রিফর্ম অফ দ্য এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট ওয়াজ টেকেন 1993। লার্মস তাহলে এস্টাবলিশ হয়েছে কবে? 1993 সালে, যেটার ফুল ফর্ম হচ্ছে কি না, ফুল ফর্ম হচ্ছে লিবারালাইজড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে লার্মস বলা হচ্ছে। দ্য ডলার ওয়াজ ইউজড অ্যাজ দ্য ইন্টারভেনশন কারেন্সি হুইচ এমপ্লয়েড দ্য প্রাইমারি এক্সচেঞ্জ রেট অ্যান্ড অফিসিয়াল গভর্নমেন্ট সিকিউরিটি বি ডোমিনেটেড ইউএস ডলার। ইউএস ডলারে আমরা জানি বেসিক কারেন্সি হচ্ছে এক্সচেঞ্জ হয়। আন্ডার লার্মস দেয়ার দ্য ডুয়েল এক্সচেঞ্জ রেট, ওয়ান অফিসিয়াল ডিসাইডেড আরবিআই অ্যান্ড আদার market force. All foreign exchange transaction 40% was to be left by the official rate. Official rate remaining. এখানে হচ্ছে however after 1999 official rate was discontinued, exchange rate become the market determined exchange. 40% অফিসিয়াল রেট রেখে তারপরে হচ্ছে এক্সচেঞ্জ করা হচ্ছে। এখানে তাহলে আমরা টোটাল কমপ্লিট করলাম, ঠিক আছে। রিজার্ভ ব্যাংকের এর মধ্যে যদি কারো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি কিছু ভুল মনে হয় বা অন্য কিছু আপনাদের জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। আরবিআইয়ের উপরে যে কোশ্চেনগুলো ডব্লিউবিসিএস আসতে পারে এবং সামনে যে এক্সামগুলো এসেছে আগে বা আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরেও ইকোনমিকের মধ্যে আজও ডিটেলস কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করব পরের ভিডিওতে, ঠিক আছে। এখানে আরবিআই রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো আমরা আলোচনা করলাম। তো এগুলো ডব্লিউবিসিএস মেন্স আদার্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন আর প্রত্যেকটা ভিডিও লাইক দেবেন। ধন্যবাদ।